হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। আমার লিগাল চ্যানেলে চলে এসেছি অ্যাডভোকেট শঙ্কতে আজকে একটা নতুন ভিডিও নিয়ে। অনেকদিন পর চলে এলাম। সবাই কেমন আছেন কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকের একটা খুব ইম্পর্টেন্ট কেস স্টাডিজ নিয়ে আমরা আলোচনা করব। কলকাতা হাইকোর্টে রিসেন্টলি ডিভোর্সের মামলাতে একটি যুগান্তকারী নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জাজমেন্ট পাস করা হয়েছে। এমন অনেক সিচুয়েশন হয় যেখানে আমরা দেখেছি যে লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ হোক, সেই ক্ষেত্রে অনেক সময় স্ত্রী বা ওয়াইফ যিনি থাকেন তিনি অনেক সময় এটা দাবি করে থাকেন যে শ্বশুর বাড়িতে আমি শ্বশুর শাশুড়ির সাথে থাকবো না, আমি আলাদাভাবে থাকবো। এবং এই ক্ষেত্রে যে ছেলে অথবা যে স্বামী হয়ে থাকে তার কাছে কিন্তু একটা চ্যালেঞ্জিং পরিস্থিতি থাকে, কারণ অনেক সময় সে তার বাবা মার কাছে থাকতে চায় কিন্তু বাধ্য হয়ে সে তার ওয়াইফের কাছে যায়। আবার অনেক সময় কিন্তু অনেক স্বামীরা আছে বা যারা ছেলেরা রয়েছে তারা কিন্তু ঘুরে দাঁড়ায়, তারা এটাই বলে যে আমি বাবা মার সাথেই থাকবো। কিন্তু এরকম সিচুয়েশানে আজকে যে ওয়াইফ যে রয়েছে তাকে কি ডিভোর্স দেওয়া আদৌ সম্ভব? একদমই সম্ভব হয়েছে, কারণ ক্যালকাটা হাইকোর্টে কিন্তু এরকমই ডিসিশন জানানো হয়েছে। যদি আজকে এরকম শ্বশুর শাশুড়ির সাথে আলাদা থাকতে হবে এরকম বলে যদি আপনাকে আপনার স্ত্রী বারে বারে চাপ দেয়, তাহলে সেটাকেও কিন্তু মেন্টাল ক্রুয়েলটি হিসাবে মানা হয়েছে কলকাতা হাইকোর্টে। টোটাল কেস স্টাডিজটা নিয়ে আলোচনা করবো আজকে, এবং আজকে আমরা এটা বুঝবো যে কেন বললো, কোন গ্রাউন্ডে বলা হয়েছে, টোটাল কেস হিস্ট্রিটা জানবো। যারা বিশেষ করে আজকে ল স্টুডেন্টস আছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যারা ফ্যামিলি কোর্টে যে সমস্ত অ্যাডভোকেট আছে যারা প্র্যাকটিস করছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এটা, কারণ যুগান্তকারী একটা ডিসিশন। এবং যারা সাধারণ মানুষ আছে যারা এই বিষয়ে অন্তত জানতে ইচ্ছুক তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই আপডেটটা। তো চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। যারা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। আমরা সাধারণত দেখেছি যে আগে যেটা ছিল জয়েন্ট ফ্যামিলি ছিল, কিন্তু বর্তমানে কিন্তু এই যে ধরুন হাজব্যান্ড এবং ওয়াইফই থাকে, এই জয়েন্ট ফ্যামিলিটা আস্তে আস্তে মুছে যাচ্ছে। কিন্তু এরকমও আমরা দেখেছি অনেক জায়গায় সেখানে কিন্তু সবাই একসাথে চলছে, খুব ভালোভাবে চলছে। আবার এরকমও কিছু ঘটনা ঘটেছে বা ঘটনা ঘটে থাকে যেখানে হাজব্যান্ড এবং ওয়াইফ, তার মধ্যে ওয়াইফ যিনি রয়েছেন তিনি বিশেষ করে চাইছেন যে হাজব্যান্ডকে নিয়ে থাকবে এবং বাবা মা বা শ্বশুর শাশুড়ি যারা রয়েছে তাদেরকে নিয়ে থাকতে রাজি নয়। এই ক্ষেত্রে যে হাজব্যান্ড থাকে তার প্রথম করণীয় হয়ে থাকে, যদি সেরকম কোনো গ্রাউন্ড না থাকে, যদি এরকম কোনো গ্রাউন্ড থাকে যে যারা শ্বশুর শাশুড়ি রয়েছেন বা যে হাজব্যান্ডের যে পরিবার রয়েছে তারা মেন্টাল টর্চার করছে বা এরকম কোনো ঘটনা ঘটছে যে যার ফলে এক ছাদের তলায় থাকা সম্ভব না, সেটা একদম সম্পূর্ণ আলাদা বিষয়, তার জন্য অনেক আইনও রয়েছে। কিন্তু যদি এরকম কোনো সিচুয়েশান থাকে যে শ্বশুর শাশুড়ি রয়েছে তারা যদি বলে যে না আমরা থাকতে ইচ্ছুক, এবং তারা যদি এরকম কোনো ধরনের ঘটনা না ঘটিয়ে থাকে, তাহলে হাজব্যান্ড বলতেই পারে যে আমি আমার বাবা মার সাথে থাকবো, এবং সেখানে তার স্ত্রীকেও সে বলতে পারে যে তুমিও আমার বাবা মার সাথে থাকো। এবং সেই সময় যদি স্ত্রী চায় বলে যে না আমি থাকবো না, তাহলে সেই সিচুয়েশানে কিন্তু হাজব্যান্ড সেই স্ত্রীকে ডিভোর্স দিতে পারে। অর্থাৎ এরকমই কিন্তু রায় চলে এসছে, এবং সেটাকেও কিন্তু মেন্টাল ক্রুয়েলটির পর্যায়ে ফেলা হয়। আচ্ছা, আমি টোটাল এই রায়টা সম্বন্ধে বলবো। এবং ক্যালকাটা হাইকোর্টে জাস্টিস সৌমেন সেন এবং জাস্টিস উদয় কুমারের আন্ডারে বেঞ্চ বসছিল। তবে এই ক্যালকাটা হাইকোর্টে আসার আগে যে পূর্ববর্তী ঘটনাটা সেটা জানা প্রয়োজন। অ্যাকচুয়ালি ঘটনার মেন যেটা হয় অ্যাকচুয়ালি 2001 সালে এই যিনি ওয়াইফ আছেন তিনি তার হাজব্যান্ডকে সবার সামনে জনসমক্ষে তিনি দুটো কথা বলেছিলেন, এবং সেই কথা দুটো বলা হয়েছিল, একটা বলা হয়েছিল আনএমপ্লয়েড মানে বেকার বলেছিলেন, এবং আরেকটা বলেছিল কাওয়ার্ড অর্থাৎ ভীতু বলেছিলেন। এই দুটো কথার রেসপেক্টে 2009 সালে পশ্চিম মেদিনীপুরের যে ফ্যামিলি কোর্ট আছে সেখানে কিন্তু আজকে ওয়েস্ট মেদিনীপুরের ফ্যামিলি কোর্টে ডিভোর্স গ্র্যান্ট করা হয়েছিল। কি গ্রাউন্ডে গ্র্যান্ট করা হয়েছিল? ক্রুয়েলটির গ্রাউন্ডে গ্র্যান্ট করা হয়েছিল। অর্থাৎ ক্রুয়েলটির মতন ওয়াইফ তার হাজব্যান্ডকে সবার সামনে ধরতে গেলে অপমান করেছিল, এবং তার জন্যই কিন্তু পশ্চিম মেদিনীপুরের এই ফ্যামিলি কোর্টের তরফ থেকে ডিভোর্স অলরেডি গ্র্যান্ট হয়। পরবর্তীতে ওয়াইফ যিনি আছেন তিনি এটাকে চ্যালেঞ্জ করে এবং চলে আসছে এটা কিন্তু ক্যালকাটা হাইকোর্টে। ক্যালকাটা হাইকোর্টে জাস্টিস সৌমেন সেন এবং জাস্টিস উদয় কুমারের আন্ডারে বেঞ্চ বসে, এবং সেখানে কিন্তু এই মামলার শুনানি হয়। এবং এই যে মামলার শুনানির পর যে ডিসিশন এসছে, প্রথমত কতগুলো জিনিস জানতে হবে। আজকে এই যে হাজব্যান্ড রয়েছে, এই হাজব্যান্ড হচ্ছে একজন পার্ট টাইম টিচার এবং তার সাথে একজন প্রাইভেট টিউটার, এবং তিনি বর্তমানে সরকারি চাকরির জন্য খুঁজছে। আমি কেন এই ঘটনাটা বলছি ক্যালকাটা হাইকোর্টে কেসের আগে একটু এটা শুনলেই বুঝতে পারবেন। হাজব্যান্ড যখন বর্তমানে চাকরি খুঁজছে, সরকারি চাকরি খুঁজছে, কারণ তিনি পার্ট টাইম টিচার একটি স্কুলে আর প্রাইভেট টিউশন পড়াচ্ছে কোচিং সিস্টেমে, তিনি যখন এখানে সরকারি চাকরি খুঁজছেন সেই সময়তেই তার ওয়াইফ যিনি রয়েছেন সে কিন্তু তার বিরুদ্ধে এবং তার ফ্যামিলির বিরুদ্ধে একটি কেস করে দেয়, এবং সেই কেসটি করে হচ্ছে অ্যালিগেশন দেয়, টর্চারের অ্যালিগেশন দেয়। অর্থাৎ ছেলেটির বিরুদ্ধে এবং তার সাথে যে ছেলেটির বাবা মা রয়েছে তাদের বিরুদ্ধে একটি টর্চারের অ্যালিগেশন নিয়ে আসে ওই তার
যে স্ত্রী রয়েছেন এবং তার পরবর্তীতেই কিন্তু আজকের এই ঘটনাগুলো ঘটেছে। এবার যদি চলে আসি ক্যালকাটা হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্টের তরফ থেকে কী বলা হয়েছে? প্রথমত আমাদের একটা খুব, যারা বিশেষ করে ল স্টুডেন্টস তারা এই কথাটা জানে, পিয়াস অব্লিগেশন বা পাউস অব্লিগেশন অনেকে বলে, বাট পিয়াস অব্লিগেশন বলছি আমি। তো পিয়াস অব্লিগেশন মানে কি? এই গ্রাউন্ডে দেওয়া হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা, ধরতে গেলে আপনি ডক্ট্রিন বলতে পারেন পিয়াস অব্লিগেশন। এবং এই পিয়াস মানে কি? পিয়াস মানে হচ্ছে, যারা একদম নতুন তাদেরকে একটু বলে দিই, পিয়াস মানে হচ্ছে রিলিজিয়াস, বা তার সাথে ধরুন রয়েছে ডিভোট রয়েছে, বা যারা ডিভোটেড, এটা হচ্ছে পিয়াসের মানে রয়েছে। এবং এই পিয়াস অব্লিগেশনটা কি একটু বলে দিই। ধরুন আজকে আপনার বাবা, তিনি হচ্ছেন ধরুন একটা বাড়ি কেনার জন্য তিনি একটা লোন নিয়েছিল। এবারে সেই বাড়িটা কেনার জন্য লোন নিয়েছিল, তিনি শোধও করছে, এবং লোনটা নিয়েছিল কার থেকে? একটা ব্যাংকের থেকে নিয়েছিল সেই লোনটা। এবং তিনি যখন শোধ করতে করতে তিনি হঠাৎ করে মারা গেলেন ধরুন। এখন যেমন এর জন্যই অলরেডি ধরতে গেলে লোনের সাথে সাথে ইন্স্যুরেন্স করে রাখে, কিন্তু ধরুন সে সময় ছিল না। তো এইবারে এই যে আপনার বাবা তো ব্যাংক থেকে লোন নিয়েছিল, বাড়ি করেছে, এবার আপনার বাবার যে এই যে ধরতে গেলে লোনটা এই ব্যাংকে শোধ করবে কে? শোধ করবে কিন্তু তারই যারা সন্তান রয়েছে, অর্থাৎ তার সন বা ডটার যারা রয়েছে তারা শোধ করবে। সেটাই হচ্ছে পিয়াস অব্লিগেশন। অর্থাৎ যেটা আমরা বলি না যে বাবা মা ধার নিলে অনেক সময় ছেলে মেয়েকেও শোধ করে যেতে হয়, এটাই হচ্ছে পিয়াস অব্লিগেশন। বোঝা গেল? তার ফলে এই মাধ্যমেই কিন্তু এই পিয়াস অব্লিগেশনের যে ডক্ট্রিনকে টেনেই কোর্ট কিন্তু এই ডিসিশনটা দিয়েছে। পিয়াস অব্লিগেশন ডক্ট্রিন টেনে কোর্ট যেটা বলেছে যে আজকে ডিভোর্স ক্যান বি ফাইলড অন দ্য গ্রাউন্ড অফ মেন্টাল ক্রুয়েলটি। ভালো করে বুঝবেন, মেন্টাল ক্রুয়েলটি ইফ ওয়াইফ দে আর টু সেপারেট পেরেন্টস ফ্রম হাজব্যান্ড। অর্থাৎ আজকে ডিভোর্স, এবং এটাই হচ্ছে কারণ পিয়াস অব্লিগেশন। কারণ আজকে স্বামীরও দায়িত্ব থাকে, স্বামী মানে হচ্ছে সে স্বামী হওয়ার আগে সে একটা ছেলের দায়িত্ব থাকে তার বাবা মাকে ভালোভাবে দেখাশোনা রাখা, তার বাবা মার ঠিকঠাক খেয়াল রাখা, এবং তার ফলে এটা ধর্মের মধ্যে পড়ে। এবং আজকে যদি এরকম কোনো সিচুয়েশন আসে যেখানে বিনা কারণে ওয়াইফ চাইছে যে কোনো অশান্তি নয় বা সেরকম কোনো প্রবলেম নয়, ওয়াইফ চাইছে যে আমি বাবা মার সাথে থাকতে রাজি নই, আমি ডিভোর্স চাইছি, সেই সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু যিনি হাজব্যান্ড আছেন তিনি তার যে স্ত্রী আছে তার থেকে বিবাহ বিচ্ছেদের মামলা করতে পারে। এবং এটা কি গ্রাউন্ড হবে? এটা গ্রাউন্ড হবে হচ্ছে মেন্টাল ক্রুয়েলটি গ্রাউন্ডে হবে। এটা একটা যুগান্তকারী স্টেপ। আমি একটা ছোট একটা উদাহরণ দিই, যেমন আমি দেশের নামটা ভুল বলতে পারি, আলজেরিয়া যতদূর মনে হয়, সেখানে অ্যাকচুয়ালি 3 জন ছেলে এবং একটি মেয়ে, তার 4 জন সন্তান রয়েছেন। এবং সেখানে হচ্ছে 3 জনই বাইরে কাজ করতেন এবং 3 জনই বিবাহিত তারা, এবং তার যে বোন বা দিদি রয়েছেন, বোন তারও বিয়ে হয়ে গেছে। এবং সেখানে স্ত্রী রয়েছে, অর্থাৎ 3টে স্বামীর 3টে ছেলের, তার 3টে ছেলের বউ রয়েছে, এবং তার সাথে তার শাশুড়ি রয়েছে। এখানে কি হয়, এখানে তার যে মেয়ে রয়েছে বিবাহিত, সে মাঝে মাঝে এসে মাকে দেখে যায়। এবং ছেলেরা যখন ফিরে আসে কাজ থেকে, তখন তারা এসে দেখে যে মায়ের ওপর অনেক অবহেলা হয়েছে, যে 3 জন যে ছেলে এবং 3 জন ছেলেরই বউ, তারা কিন্তু কোনোভাবেই মাকে সেভাবে তারা দেখেনি, অবহেলার মাধ্যমে মাকে রেখেছে। বিশ্বাস করবেন না, একটা যুগান্ত একটা সেখানে ঘটনা হয়েছে, সেটা হয়েছে 3 জনেই, অর্থাৎ আমি ধরছি আজকের এ, বি এবং সি, 3 জনেই একদিনে তারা তাদের যে ওয়াইফকে ডিভোর্স দিয়েছে। এবং তারা এই জন্য ডিভোর্স দিয়েছে কারণ তাদের পেরেন্টসকে অবহেলা করেছে তার স্ত্রী বলে। এবং ধরতে গেলে এই যে ডিভোর্সটা হয়েছিল কয়েক মিনিটে, ফ্র্যাকশানে এই ডিভোর্সটা হয়েছিল, যদিও এটা একদম সারা ইন্টারন্যাশনাল জুড়ে ধরতে গেলে তোলপাড় হয়ে গেছিলো। বর্তমানে আমাদেরও কিন্তু ক্যালকাটা হাইকোর্টের তরফ থেকে একটা এরকম বিশাল বড় জাজমেন্ট চলে এলো। তার ফলে যারা এরকম ধরনের কোনো সিচুয়েশনে যদি থাকে, তাহলে আপনারা এখন যেটা করবেন, অন্তত লিগাল হেল্প হিসাবে কি বলতে পারি আমি, আপনাদের যে নিয়ারেস্ট কোর্ট আছে, সেই নিয়ারেস্ট কোর্টে যে ফ্যামিলি কোর্ট যে আছে, এবং নিয়ারেস্ট কোর্টে যারা যে সমস্ত উকিলবাবুরা রয়েছেন যারা ফ্যামিলি ল নিয়ে পড়াশোনা করছে বা ফ্যামিলি ল নিয়ে যারা প্র্যাকটিস করছে, আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করুন এবং তাদেরকে এটা জানান যে রিসেন্টলি এপ্রিলে যে জাজমেন্টটা বেরিয়েছে ক্যালকাটা হাইকোর্টে, সেটাকে রেফারেন্স দিয়ে তারা যেন তাদের যে কেসটাকে সাজায় এবং সেটা তারা যেন জজ সাহেবের কাছে প্রস্তুত করে। অন্যদিকে যারা তোমরা আজকে ল স্টুডেন্টস রয়েছো, তোমাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা কেস স্টাডিজ। এবং আমি এটা বলতে পারি, যারা বিশেষ করে ফ্যামিলি ল নিয়ে পড়াশোনা করবে ভবিষ্যতে বা ফ্যামিলি কোর্টে যারা প্র্যাকটিস করবে, তোমাদের অনেক এমন সিচুয়েশান আসবে, সেক্ষেত্রে তোমরা এই গ্রাউন্ড দিতে বাধ্য হবে যদি সেই সময় এরকম ধরনের কোনো সিচুয়েশান আসে। তার ফলে কিছু কেস স্টাডিজ থাকে যেগুলো ধরতে গেলে কিন্তু অনেকটা কাজে লাগে। তার মধ্যে এইটা হচ্ছে একটা কেস স্টাডিজ যেটা হয়ে রইল 2023 সালে। আর যারা অ্যাডভোকেট বন্ধুবান্ধব রয়েছে তারা তো নিশ্চয়ই জানে যে বর্তমান সিচুয়েশানে যে ঘটনাটা ঘটেছে, যে যুগান্তকারী স্টেপটা নেওয়া হয়েছে ক্যালকাটা হাইকোর্টের তরফ থেকে, সেটাকে তো ওয়েলকাম জানাতেই
কাজেই হয়। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে জানাবেন। নতুন একটা কেস স্টাডিজ নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য সাইন আউট করছি। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।